আজ আপনাদের একটা গল্প শোনাই। এক মায়ের গল্প। এখানে মা হিসেবে আপনি দুটি সত্তাকে ভাবতে পারেন, এক জন্মদাত্রী মা, দুই দেশমাতৃকা। কেননা এই একটি গল্প দুই মায়েরই প্রতিনিধিত্ব করে। এক টকবগে তরুণ কেবল স্নাতক শেষ করেছে। বলছিলাম মাকফার আহমেদ চৌধুরী আজাদের কথা, যার জন্ম ঢাকার এসকাটনের সবচাইতে ধনী পরিবারে, যার বেড়ে ওঠাই বিলাসিতার সাথে। বাবা ঢাকার অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন। আজাদ ছোটবেলা থেকেই গাড়ি ব্যবহার করতেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে আজাদের মা সাফিয়া বেগম ছিলেন বেশ প্রতিবাদী মহিলা। আজাদের বাবা একজন ব্যবসায়ী মানুষ হিসেবে তিনি যখন দ্বিতীয় বিয়ে করতে চাইলেন, সাফিয়া বেগম সেখানে প্রতিবাদ করলেন। তিনি বললেন, যদি সত্যিই তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, তবে আজাদকে নিয়ে তিনি এক কাপড়ে ঘর ছাড়বেন। সাফিয়া বেগম করলেনও তাই। আজাদের বাবাও দ্বিতীয় বিয়ে করলেন। এর পরের জীবনটা অবশ্য আজাদের খুব একটা বিলাসিতায় কাটেনি, তবে চলে গিয়েছে কোনো রকম। ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক শেষ করে আজাদ। সময়টা 1971 সাল। তখনই দেশমাতৃকার অস্তিত্বে এক তীব্র সংকট দেখা দেয়। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। আজাদের বন্ধুরা অনেকেই তখন মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে। তারা তাদের নানা ধরনের অপারেশনের গল্প আজাদকে এসে বলে। আজাদ শোনে, অনুভব করে দেশমাতৃকার জন্য তার কিছু করার আছে। এভাবে বসে থাকা উচিত তা। তবে কি আর করা, আজাদের মা বাবার সংসার ছেড়ে আসার পর মা ছাড়া আর আজাদের কেউ নেই। মুক্তিযুদ্ধে গেলে অন্তত মায়ের অনুমতি তো লাগবে। আজাদ বন্ধুদের জানায় মুক্তিযুদ্ধে যাওয়ার তার ইচ্ছে আছে, তবে মায়ের অনুমতি লাগবে। আজাদ একটু সময় নেয়, মায়ের অনুমতি প্রত্যাশা করে মায়ের কাছে। মা তৎক্ষণাৎ কিছু বলেননি, কেননা তখন যে অবস্থা, মুক্তিবাহিনীতে যে কোনো সন্তানকে যোগ দিতে দেয় কোনো মায়ের জন্যে খুবই দুশ্চিন্তার ব্যাপার। যে কোনো মুহূর্তে সন্তান প্রাণ হারাতে পারেন। তবু আজাদের মা চুপ থাকলেন, অনুমতিও দিলেন না, আবার বাধাও দিলেন না। তবে কিছুদিন পর আজাদের মা অনুমতি দিলেন সন্তানকে, কারণ আজাদের যে অনুপ্রেরণা, সেখানে তার মা আর বাধা সৃষ্টি করলেন না। আজাদ যুক্ত হলো মুক্তিযুদ্ধে। আজাদ যুক্ত হলো ক্র্যাক প্লাটুনে। ক্র্যাক প্লাটুন নামটার এক অদ্ভুত কারণ আছে। ঢাকায় মুক্তিবাহিনীর এই তরুণ দলকে মূলত ক্র্যাক প্লাটুন বলা হতো। তাদের একবার নির্দেশ দেওয়া হয় ঢাকার বাইরে কিছু আক্রমণ করে মুক্তিযুদ্ধের অস্তিত্বের প্রমাণ দিতে। কিন্তু এই তরুণ দল ঢাকার প্রাণকেন্দ্রের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আক্রমণ চালায়, এবং তারপর থেকেই তাদেরকে ক্র্যাক হিসেবে সম্বোধন করা হয়। যে দুঃসাহস তারা পরিকল্পনার বাইরে দেখিয়েছে, সেই দুঃসাহসী অভিযানের কারণেই তাদের দলের নামকরণ করা হয় ক্র্যাক প্লাটুন। আজাদ সেই ক্র্যাক প্লাটুনের অংশ ছিল। তবে ভাগ্যের পরিহাস, আজাদ একসময় গ্রেফতার হলেন পাকিস্তানি বাহিনীর হাতে। রাজধানীর এক পাকিস্তানি আর্মি ক্যাম্পে চলল নির্যাতন। ঝুলিয়ে পেটানো হলো আজাদকে। সারা গায়ে আঘাতের ছাপ, সারা গা থেকে রক্ত ঝরছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আজাদকে অবশ্য মেরে ফেলার ইচ্ছে পাকিস্তানি বাহিনীর ছিল না। তাই তারা আজাদের মাকে নিয়ে যায় আজাদের সামনে। আজাদকে বলা হয়, তার যে সঙ্গীরা আক্রমণের সঙ্গে জড়িত ছিল বা মুক্তিবাহিনীর নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের নাম বলে দিলেই আজাদকে ছেড়ে দেয়া হবে। এবং তার মাকে সামনে নিয়ে আসা হয়। তার মাকে বলা হয় ছেলেকে বোঝাতে। তার মা পাকিস্তানি বাহিনীর সামনে কিছু না বললেও গোপনে ছেলেকে বললেন, যত কষ্টই হোক, যত রক্তই ঝরুক, সে যেন তার সঙ্গীদের নাম না বলে দেয়। নিজের মায়ের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে আজাদ যেন দেশমাতৃকার বক্ষে আঘাত না করে, এমন নির্দেশ দিয়ে যায় তার মা। আজাদ তার মাকে জানায় যে নির্মম অত্যাচার তার উপর চলছে, সে ঠিক জানে না সে কতক্ষণ তা সহ্য করতে পারবে, সে কতক্ষণ তার সঙ্গীদের নাম গোপন করে রাখতে পারবে। কিন্তু সাফিয়া বেগম আজাদকে বলেন, যত কষ্টই হোক, যত রক্তই ঝরুক, নাম বলা যাবে না। সাহস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। সেদিন রাতে
আজাদের ওপর নির্মম নির্যাতন চলল। পরের দিন সাফিয়া বেগম এলেন, এসে দেখলেন আজাদের নখ তুলে ফেলা হয়েছে। যে সন্তানকে তিনি কোনো দিন গায়ে হাত তোলেননি, যে সন্তান আদরের ছায়ায় বেড়ে উঠেছে, সেই সন্তানকে এভাবে নির্যাতন হতে দেখে সাফিয়া বেগমের হৃদয় ক্রন্ধনরত হল। তবে ছেলের সামনে তিনি শক্ত থাকলেন। ছেলেকে বোঝালেন এসব নির্যাতন কোনো ব্যাপারই না, তবু নিজের সঙ্গীদের নাম বলা যাবে না। আজাদও মুমূর্ষ অবস্থায় ভরসা পেলেন, না, সঙ্গীদের সঙ্গে বেইমানি করা যাবে না। আজাদ শুধু মায়ের কাছে আবদার জানালো, তার ভাত খেতে খুব ইচ্ছে হয়, সে ভাত খেতে চায়। সাফিয়া বেগম কথা দিলেন পরদিন তিনি যখন আসবেন ছেলের জন্য ভাত নিয়ে আসবেন। এই কথাতেই বিদায় নিলেন তিনি। পরের দিন সাফিয়া বেগম এলেন, তবে আজাদকে আর পেলেন না। আজাদ ইতিহাস হয়ে গেল। ছেলেকে আর ভাত খাওয়াতে পারলেন না সেই মা, সেটিও ইতিহাস হয়ে গেল। তারপর ইতিহাস আরো লম্বা। একদিন যায়, দুদিন যায়, এভাবে 14টি বছর সাফিয়া বেগম আর কোনোদিন ভাত খাননি। আজাদের মৃত্যুর পর সাফিয়া বেগম বেঁচেই ছিলেন 14 বছর। এই 14 বছর ছেলেকে ভাত খাওয়াতে না পারার শোকে তিনি আর ভাত স্পর্শ করেননি। হ্যাঁ, এ এক মায়ের গল্প, যেখানে মা বলতে দেশ মা এবং জন্মদাত্রী মা দুটিরই প্রতিনিধিত্ব রয়েছে। এ গল্প আমাদের ইতিহাস, এ গল্প আমাদের অস্তিত্ব, এ গল্প আজাদের।